ছোট্ট ঘরে সুখের মেলা, সংসার জুড়ে স্বপ্ন খেলা। আমি ঘরের রানী, ভালোবাসার টানে ছোট্ট ছোট্ট সুখ খুঁজি আপন ঠিকানায়। রান্নাঘরের গল্প, সংসারের রং, হাসি মুখে কাটে আমার প্রতিটা ক্ষণ। ভোরের আলো জানা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। সিলেটের আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, এই রোদ এই বৃষ্টি। তো বেশ কিছুদিন পরে রোদ উঠেছে, আর রোদটাকে একটু কাজে লাগিয়ে নিচ্ছিলাম। পিঠাগুলো বেশ অনেক দিন ধরেই ঘরে আছে, একটু রোদ দিয়ে নিচ্ছিলাম। সাথে কিছু আতপ চালও ছিল, সেগুলো রোদ দিয়ে নিব। বেশ কিছুদিন ধরেই কয়েকজন আপু একটা কমেন্ট করে যাচ্ছেন, আমি যে ভিডিও শুরুতে একটা গান অ্যাড করি, ওই গানটা কোথা থেকে নিয়েছি, ওই গানটা কে গেয়েছেন, এরকম কমেন্ট অনেকেই করেছেন। গানটা অনেকের কাছেই খুব ভালো লেগেছে, সেজন্যই হয়তো জিজ্ঞাসা করেছেন। তো কমেন্টে তো আর সব কিছুর উত্তর দেওয়া যায় না, আজকে আমি ভিডিওতে ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করছি। আমার ইচ্ছে ছিল ভিডিওতে একটু অন্যরকম কোনো কিছু রাখার জন্য, যেন সেটা দিয়ে মানুষজন আমাকে চিনতে পারে। গানটা বা মিউজিকটা শুনলেই যেন মানুষ বুঝে যায় এটা আমার ভিডিও। তো সেই জন্য আমি একটা গান সিলেক্ট করি। গানটা হচ্ছে, আমরা অনেকেই জানি, সেটা ছিল রুজ গেরে গিন্নি, এরকম একটা গান ছিল। তো আমি ওই গানটা অ্যাড করতে চেয়েছিলাম, কিন্তু কোনোভাবেই ওই গানটা দেওয়া যাবে না, তাহলে ভিডিওতে কপিরাইট ক্লেম আসতে পারে। আমি খুব করে চাচ্ছিলাম ওই রকম একটা গান আমি আমার ভিডিওতে দেওয়ার জন্য, তাহলে ভিডিওটা দেখতেও ভালো লাগবে আর ওই গানটা দিয়ে মানুষ আমাকে চিনবেও। তো এমন কিছু থেকেই আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করি, এবং চ্যাট জিপিটি থেকেই আমি জানতে পারি যে শুনো এআই নামে একটা অ্যাপস আছে, ওইখানে যদি গানের লিরিক লেখা যায় তাহলে কিন্তু ওই অনুযায়ী ওই শুনো এআই মিউজিক বানিয়ে দেয় অথবা গানের সুর করে দেয়। তো আমি সাথে সাথে শুনো এআই এই অ্যাপসটা আমার মোবাইলে ইনস্টল করি, এবং সেই অনুযায়ী আমি একটা গানের লিরিক লিখি এবং সেটাই শুনো এআইকে দেই, তারপরে আমাকে এই গানটা বানিয়ে দেয়। তো এই গানটা যে সবার এত পছন্দ হবে এটা আমি ভাবিনি, আর যখন শুরুতে শুনেছি আমারও খুব ভালো লেগেছে। 3টা গান পরপর বানিয়ে দিয়েছিল, তো 3টা থেকে যেটা আমি এখন ইউজ করি সেটাই আমাদের বেশি ভালো লেগেছে, তার জন্যই এটাই সবসময় ইউজ করি। তো এটা কোনো শিল্পীর গাওয়া গান নয়, এটা আমি চ্যাট জিপিটি থেকে আলোচনা করে ওই শুনো এআই অ্যাপস থেকেই ডাউনলোড করেছি। আশা করছি যে যে আপুদের প্রশ্ন ছিল আজকের ভিডিওর মাধ্যমে উত্তরটা পেয়ে গিয়েছেন। প্রতিদিন এত পরিমাণ কাজ করি, তবুও যেন সংসারের কাজ শেষই হতে চায় না। একটা কাজ করি তো আরেকটা কাজ থাকে, তো অন্যান্য কাজগুলো শেষ করে আসতে আসতে দেখি যে আবার নতুন করে আরও একটা কাজ আমার জন্য রেডি হয়ে আছে। তো কি করব বুঝে পাই না, যেদিন যেটা সুযোগ পাই ওই দিন সেটাই করি। বেশ অনেক দিন হয়ে গিয়েছে ফ্রিজটাকে একেবারেই ধরা হচ্ছিল না, যা খাবার থাকে সব একেবারে ফ্রিজেই রাখি। তো দেখা যায় ফ্রিজটা মাঝে মাঝে একটু গন্ধর মতো হয়ে যায়, যেহেতু অনেকগুলো খাবার থাকে এখানে, বিভিন্ন জিনিসপত্র রাখা হয়। তো এটা কিন্তু মাঝে মাঝে আমাদের ক্লিন করে নিতে হয়, কিন্তু ওই যে সময়টা হয়ে ওঠে না, সব কাজ করে তারপরে সময় পাই না। তো ফাইনালি আজকে ফ্রিজটাকে একদম মনের মতো করে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু একা হাতে সংসারের সমস্ত কাজ করি, তো কোনটা রেখে কোনটা করব সেটাই ভেবে পাই না। সংসারের প্রতিদিনের কাজ তো থাকেই, তাছাড়াও সংসারের যে বাড়তি কাজগুলো থাকে সেগুলোও কিন্তু একটা সময় করে নিয়ে এগুলো শেষ করে নিতে হয়। তো ফ্রিজটাকে কিন্তু আমি ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে নিয়েছি, শ্যাম্পু গুলে তারপরে সেখানে ন্যাকড়া ভিজিয়ে ওইটা দিয়েই আমি পরিষ্কার করেছি। শ্যাম্পু দিয়ে ফ্রিজটা পরিষ্কার করলে দেখা যায় ফ্রিজটা খুব সুন্দর একটা গ্রান করে, তো এটা কিন্তু ভালো লাগে।
এই যে ফ্রিজটাকে ধুয়ে মুছে একেবারে তকতকে করে নিলাম, এটা কিন্তু বেশ কিছুদিন চলবে, কিন্তু অন্যান্য আরও বাড়তি কাজ এসে জুটবে, তো সেগুলো করা লাগবে। এর আগের দিন হচ্ছে সমস্ত বাসার যে মাকড়সার জালগুলো থাকে সেগুলো কিন্তু ঝেড়ে নিয়েছি, তারপরে ফ্রিজটা পরিষ্কার করলাম। তো কয়দিন পরে আবার দেখব যে মাকড়সার জালগুলোও হয়ে গিয়েছে, আবার পুনরায় ফ্রিজটাও ময়লা হয়েছে। তো এভাবেই চলছে আর কি সংসার জীবন আর সংসারের কাজ। আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আমার বাচ্চারা মোবাইলে কেন আসক্ত না, মোবাইলের প্রতি তাদের নেশা নেই কেন, আমি ঠিক কি করি যে কারণে বাচ্চারা মোবাইল দেখতে চায় না। তো সেই প্রসঙ্গেই আজকে একটু বলবো। আমার বড় মেয়ে আনহা যখন ছোট ছিল তখনও কিন্তু আনহাকে আমি মোবাইল ধরতে দেইনি, অনেক টেকনিক অবলম্বন করে আমি আনহার কাছ থেকে মোবাইল দূরে রেখেছিলাম। আনহা যখন একটু বুঝলো মোবাইল কী জিনিস, সেটা যখন বুঝতে শুরু করলো, তখন কিন্তু আমরা মোবাইল ইউজ করাই বন্ধ করে দিয়েছিলাম আনহার সামনে। তো যখন মোবাইলে কোনো কিছু দরকার হতো তখন মোবাইল ওয়ার্ড্রোব থেকে বের করে ওই কাজগুলো করে তারপরে আবার ওয়ার্ড্রোবেই রেখে দিতাম। কিন্তু এটা বেশি দিন অ্যাপ্লাই করতে পারিনি, কারণ মোবাইল একটা দরকারি জিনিস, তো সব সময় এটা কাজে লাগে। তারপরে চিন্তা করলাম এভাবে হবে না, বাচ্চাকে এমন কিছু বোঝাতে হবে যেন মোবাইলটা বাচ্চা নিতে না চায়। তাই আনহাকে বোঝাতে শুরু করলাম যে এইটাতে মাম্মার চ্যানেল, তো এখানে অনেক কাজ করি মাম্মাম, এই মোবাইল ধরা যাবে না, যদি চ্যানেলে কিছু হয়ে যায়। তো এগুলো বলে আনহাকে বোঝানো শুরু করলাম। প্রতিদিন একটু একটু করে তাকে বোঝাতে শুরু করলাম যে এটা খুবই দরকারি জিনিস, এটা বাচ্চাদের জন্য না, এটা বড়দের জন্য, এখানে বড়রা কাজ করে। এভাবেই তাকে প্রতিনিয়ত বোঝাতে শুরু করলাম এবং তাকে খুব বেশি সময় দিয়েছি আমি নিজে, যেন মোবাইলের প্রতি আসক্ত না হয়ে বিভিন্ন খেলনা দিয়ে খেলার প্রতি আসক্ত হয়। একা হাতে সংসারের কাজগুলো করেছি এবং আনহাকেও সময় দিয়েছি, প্রতিটা ক্ষেত্রেই তাকে যুক্ত রেখেছি। যেমন আমি রান্না করছি তাকেও হাঁড়ি পাতিল দিয়েছি যে মা মাছ রান্না করছি, তুমিও মাছ রান্না করো, মা চামচ নাড়ছি, তুমিও চামচ নাড়ো। তো এইভাবে বিভিন্নভাবে কিন্তু আমি আনহাকে আমার প্রতি ইনভলভ করেছিলাম। এই জন্য কিন্তু আমারও কষ্ট হয়েছে অনেক, প্রতিটা কাজই আমি বাচ্চাকে সাথে নিয়ে নিয়ে করেছি। আমি যা যা কাজ করছি বাচ্চাও তাই কাজ করছে, মানে সারাদিন আমার সাথে। তারপরে তার বাবা আসার পর থেকে তো তার বাবার সাথেই, তার বাবাও টোটালি মোবাইল অফ করে রাখতো। তবে মোবাইল যে একেবারেই দেইনি এমনটা কিন্তু না, যখন আমাদের ইচ্ছে হয়েছে তখন একটু দিয়েছি, আর আমাদের ইচ্ছা মতো যে কার্টুন সিলেক্ট করে দিয়েছি সেটাই দেখেছে। আদিহাও কিন্তু সেম, আদিহারও মোবাইলের প্রতি খুব একটা নেশা নেই। আদিহাও জানে মাম্মামের মোবাইলে অনেক কাজ থাকে, তো সেমভাবে কিন্তু আদিহাকেও বোঝানো হয়েছে। আর এখন যেহেতু আনহাও আছে, তো আদিহাকে বোঝানোটা সহজ হয়েছে। তবে তাদের দুইজনেরই আমার মোবাইল থেকে তাদের বাবার মোবাইলের প্রতি নেশাটা একটু বেশি, কারণ বাবার কাছে চাইলেই পেয়ে যায়, মাম্মামেরটা তো আর পায় না, আর মাম্মামেরটা তো চাইই না, কারণ তারা এতটুকু বুঝে যে এটা আমার কাজের মোবাইল। যদি এটা আমি ফেলেও রাখি তবুও কখনো বলে না যে এই মোবাইল দেখবে। তো এই যে বাবারটা একটু পেলে সেটাই দেখে, তবে অনুমতি নিয়ে দেখে। আমরা যদি অনুমতি দেই তাহলেই দেখে, না হলে কিন্তু দেখে না। মাশাআল্লাহ, এই বয়সে আমার মেয়েরা যে এতটা বুঝে, এটাতেই আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি। এই তো গেল মোবাইলের আলাপ, এখন আসি টিভির আলাপ নিয়ে। তো টিভি কিন্তু আমার ঘরে একটা আছে, ছোটোখাটো একটা টিভি আছে, 2015 সালে কিনেছিলাম, তো সেইটাই এখনও আছে। আকাশ কিনে নিয়েছি, যখন ইচ্ছা হয় আকাশ ভরে দেই, যখন ইচ্ছে হয় না আকাশ ভরি না, কারণ টিভিটাও কিন্তু তারা দেখে না। যদিও টিভি চলে, তারা তাদের খেলনা দিয়ে খেলে, তো টিভির মতো চলছে আর তারা খেলছে, এজন্য কিন্তু খুব একটা টিভিটাও ভরা হয় না। তো বিশ্বকাপ খেলা উপলক্ষে কিন্তু টিভিটা চালু রেখেছিলাম। তো এইভাবেই কিন্তু তাদেরকে এই অভ্যাসগুলো থেকে বিরত রেখেছি। নিজেদের কষ্ট হয়েছে অনেক, এখনও কষ্ট হয়। বাচ্চারা খেলতে গেলেও প্রতিটা ক্ষেত্রে আমাদেরকেই টানে, আমাদেরকেই ডাকে, তো তাদেরকেও সঙ্গ দিতে হয়, আবার কাজগুলোও করতে হয়। তো কিছু করার নেই, এভাবেই যাচ্ছে দিনগুলো। সারাদিন সংসারের কাজকর্ম করে তারপরে রাতের বেলা আসলাম রান্নাগুলো শেষ করে নেওয়ার জন্য। আজকে এখানে চাল কুমড়ার বড়া ভেজে নিচ্ছিলাম। এগুলো কিন্তু খুবই মুচমুচে হয় আর খেতে খুব টেস্ট হয়, আমার আব্বার খুবই পছন্দ। আমার আম্মা প্রায়ই আব্বাকে চাল কুমড়ার এই বড়াগুলো বানিয়ে দেন, তো আমরাও যখন যাই তখনও কিন্তু মজা করে খাই। আর আজকে আমি বাসায় বানিয়ে নিচ্ছিলাম।
আর এদিকে আরেক চুলায় রান্না করে নিচ্ছিলাম কচুর মুখির তরকারি। তো এই তরকারিটাও কিন্তু খেতে খুব টেস্ট হয়। আর মাছগুলোকে আমি ভেজে তারপরে তরকারিটা রান্না করি। মুখিটা অনেকেই সিদ্ধ করে তারপরে ছুলে রান্না করে, আবার অনেকেই কাঁচা ছুলে রান্না করে। তো আমি কাঁচা ছুলে তারপরেই রান্না করে নিচ্ছিলাম। ঝুলটা টেনে আসলেই তরকারিটা হয়ে যাবে। আর আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।